আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 17তম ক্লাস। মাখরাজের আলোচনা চলমান ছিল, যেটা গতকালকে আমরা 6 নাম্বার পর্যন্ত মাখরাজের আলোচনা করছি। আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাকি মাখরাজ গুলোর আলোচনা শেষ করা। তো মাখরাজের আলোচনার ক্ষেত্রে আমরা আহ, যেটা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা হরফের একেবারেই নির্দিষ্ট উচ্চারণের স্থানকে বের করার। আর আরেকটা আলোচনা হয়েছিল যে আরবি হরফগুলা মূলত উচ্চারণের ক্ষেত্রে 5টা জায়গা নির্ভর, যেটাকে আমরা তাজবিদের পরিভাষায় মাখারেজ আম্মা বা আম মাখরাজ বলতে পারি। আর তা ছিল হলক, জিহ্বা, দুই ঠোঁট, মুখের খালি জায়গা এবং নাকের বাঁশি। তো আজকে আমরা 7 নাম্বার মাখরাজ থেকে আলোচনা শুরু করব। জি, 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া, গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। তো এক্ষেত্রে আহ, আমরা যখন বদের উচ্চারণ করতে যাই, তো আমাদের বিভিন্ন ভাবে করতে পারি। এক্ষেত্রে আমাদের 3টা আহ, মাখরাজের আহ, মাখরাজটাকে 3 ভাবে ব্যবহার করতে পারি আমরা। অন্যান্য মাখরাজের ক্ষেত্রে এই বিষয়টা নেই। প্রত্যেকটা হরফের মাখরাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা জায়গার ব্যবহারের মাধ্যমেই ওই হরফটাকে উচ্চারণ করতে পারি, আর এক্ষেত্রে বিকল্প থাকে না। কিন্তু বদের ক্ষেত্রে আমরা 3টার যে কোনো একটা বেছে নিতে পারি। তো দদের মাখরাজ আমরা যেটা জানলাম যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তা আমরা জানি যে জিহ্বাটা হলো চ্যাপ্টা। তো সেক্ষেত্রে কিনারা দুই পাশে আছে, ডান কিনারা বাম কিনারা, ডান কিনারা এবং বাম কিনারা। এখন কথা হলো আমরা কোন কিনারাকে ব্যবহার করব। এবং আরেকটা বিষয় উল্লেখ করা হলো যে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো এখানে মাড়ির দাঁত বলতে গেলে এর সংখ্যা কত? তো মাড়ির দাঁত বলা হয় 3 প্রকারের দাঁতের সমষ্টিকে মাড়ির দাঁত বলা হয়। আর তা হলো দওয়াহেক, তওয়াহিন, নাওয়াজিজ। অর্থাৎ সহজ ভাবে বললে
একেবারেই শেষের দিকের যে পাঁচটা দাঁত, এটা হলো মাড়ির দাঁত। তো এই হিসেবে আমাদের উপরের পাটিতে মাড়ির দাঁত হলো 10টা, ডান পাশে 5টা, বাম পাশে 5টা। তো জিহ্বার যেহেতু দুইটা পাশ, দুইটা কিনারা, ডান কিনারা এবং বাম কিনারা, আর মাড়ির দাঁতও দুই দিকে, ডান পাশে 5টা, বাম পাশে 5টা। দদের উচ্চারণ করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডান কিনারা থেকে করতে পারি, অথবা শুধুমাত্র বাম কিনারা থেকে করতে পারি, অথবা উভয় কিনারাকে একত্রে ব্যবহার করার মাধ্যমে করতে পারি। আর এইটাই হলো উত্তম, উভয় কিনারাকে একসাথে ব্যবহার করা দদের উচ্চারণের ক্ষেত্রে। আমরা চেষ্টা করব উভয় কিনারাকে একত্রে ব্যবহার করার। আর বলা হয় যে ডান কিনারা থেকে তুলনামূলকভাবে বাম কিনারায় ব্যবহার করাটা সহজ, ব্যক্তিভেদে এর পার্থক্য হতে পারে। তো যদি আমরা ডান কিনারা ব্যবহার করি, তাহলে শুধুমাত্র ডান পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে আমরা লাগবো। সেক্ষেত্রে বাম পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে আমাদের লাগার প্রয়োজন হবে না। বাম কিনারা করলে হুবহু একই বিষয়, শুধুমাত্র বাম পাশে লাগবে, ডান পাশে লাগবে না। আর উভয় কিনারাকে ব্যবহার করলে একসাথেই লাগবে। তো উভয় কিনারাটাকে যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা জানি যে বদে ইস্তিআলা এবং ইতবাক নামক সিফত রয়েছে, যেটা কিনা জিহ্বার গোড়া এবং জিহ্বার মধ্যখানকে উপরের দিকে উঠানোর নির্দেশ করে। দদের উচ্চারণ যদি আমরা উভয় কিনারাকে ব্যবহার করার মাধ্যমে করে থাকি, তাহলে এই দুইটা সিফত অনায়াসেই আদায় করা সম্ভব হয়। আহ, যেটা যে কোনো এক পাশ ব্যবহার করার ক্ষেত্রে এটা বেশি একটা সহায়তা আমাদেরকে করে না। তো এভাবে আমরা দদের উচ্চারণ করব। তো দদের উচ্চারণটা সেক্ষেত্রে হবে দ, দুই, বু, দ, দুই, বু, আও, ইউ, উ, আও, ব, আও, দুই, আও, বু। আর দদ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় বাধার সম্মুখীন হই হলো আহ, রেখোয়া সিফাতটা আদায় করার ক্ষেত্রে, যার চাহিদা হলো আওয়াজ চালু থাকা। তো আমরা যেটা করি জজমের সময় আওয়াজটাকে পরিপূর্ণভাবে আটকে দিই, যেমন আও, আওয়াজটা চালু থাকে না, আও এমনটা না হয় আও, আও, ইউ, উ, আও, ব, এভাবে। আর দদের উচ্চারণ নিয়ে আমাদের মাঝে একটা ভুল ধারণা কাজ করে, যেটা অনেকে দদটাকে জ এর মতো উচ্চারণ করে, একেবারে পরিপূর্ণভাবে জ এর মতো। এই জন্যই সমস্যাটা হয় যে বলা লিন, জ না, ব। ব এবং জ দুইটা ভিন্ন হরফ, এদের মাখরাজও আলাদা, তবে সিফাতগত মিল পাওয়া যায়। এক্ষেত্রেও ভিন্ন। দদে ইস্তেতলা নামক একটা সিফাত আছে, যেটা আমরা জানি। তো দদ দই হবে, জ জ এর মতো। এই ভুল ধারণাটা আসলে এটার আহ, যেখান থেকে শুরু, যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। আর এই বিষয়টা লক্ষ্য করবেন যে এই আমাদের ভারতবর্ষে এই দিকটায়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দিকটায় এই সমস্যাটা বেশি, যে জ উচ্চারণ করে। আমাদের বাংলাদেশেও চট্টগ্রাম অঞ্চলের দিকে আছে যে ওয়ালা জ লিন এভাবে পড়ে আর কি। তো আসলে এই ভাষাটা তো আমাদের না, এইটা আমাদের তাদের থেকেই শিখতে হবে, যারা আহ, এটাকে, এটা যাদের মাতৃভাষা। তো আরবরা, তো আরবরা কিভাবে করে? আরবদের তেলাওয়াত শুনলে দেখবেন তাদের দতটা স্পষ্ট ভাবেই থাকে দ, এমন। এখানে জ না,
তবে আমাদের মাঝে এই ভুল ধারণাটা এইভাবে আসছে যে অনেক সময় দেখবেন যে অনেকে দজের উচ্চারণটা পরিপূর্ণ দালের মতোই করে। তো আমাদের এই ভারতবর্ষের এইদিকে তাজভিদের কিতাবের ভিতরে একটা কিতাব আছে যেটা অধিক প্রচলিত, নুজহাতুল কারি। তো ওইখানে একটা প্রশ্ন করা হয়েছে যে দদের উচ্চারণটা কার মতো, দালের মতো নাকি ভ এর মতো? তো এর উত্তরে বলা হয়েছে যে দদের উচ্চারণটা ভ এর মতো। মতো কোন হিসেবে? মতো হলো যেহেতু এর সিফাতগত মিল পাওয়া যায়, অর্থাৎ দালের থেকে জ এর সাথে দদের উচ্চারণের মিল বেশি। মাখরাজগত ভাবে কোনোটার সাথেই কোনোটা মেলে না, বাকি সিফাতগত দিক থেকে জ এর সাথে বেশি মেলে। তো এইখান থেকেই অনেকে ধরে নিচ্ছে যে দদের উচ্চারণটা পরিপূর্ণভাবে জ এর মতো হবে। তো তুলনা এটা পূর্ণতাকে বুঝায় না, একটা অংশ বিশেষ এর উপর ভিত্তি করে তুলনা করা হয়। যেমন সিংহ পুরুষ এর অর্থ হলো সাহস, সাহসিকতা, গঠন, আকৃতি, এই বিষয়টা এখানে আহ, ভিন্ন। তো দদ আর জ এর সাথে তুলনাটা হলো সিফতগত দিক থেকে। এর অর্থ এই না যে পরিপূর্ণভাবে একটা আরেকটার মতো করব। যেমন আহ, অনেকে আবার এভাবেও বলে যে দদের মাখরাজ থেকে জ এর মতো করে উচ্চারণ করব। আমাদের মতোতে যাওয়ার প্রয়োজন নেই, আমরা দদকে দ ই বলবো, দদের মতোই বলবো, জ কে জ বলবো, যে যার জায়গায় ঠিক থাকবে। তাহলে আমরা দদের উচ্চারণ যেটা পাই যে ব, বই, বু, আউ, ইউ, উ, এভাবে। আর দদের উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা দরকার যে দালের মাখরাজকে যেন আমরা স্পর্শ না করি, যেটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো যেহেতু জিহ্বার গোড়াটাকে পরিপূর্ণভাবে আমরা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, জিহ্বার গোড়াটাকে উপরের দিকে উঠাই, তাছাড়া ইতবাক সিফাতের কাজটাও এখানে আদায় করতে হয়। তো এজন্য জিহ্বার পিছনের দিকে বেশি দায়িত্ব থাকার কারণে স্বাভাবিক জিহ্বাটা যত দূর পৌঁছায় অত দূর পৌঁছায় না, জিহ্বার একটা পিছু টান থাকে। তো দদের আহ, উচ্চারণ ক্ষেত্রে আমরা যদি জিহ্বাকে যথাযথভাবে ব্যবহার করি, সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থাতে জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছানোর কথা না। আর আমাদের সমস্যা যেটা হয় যে আমরা পৌঁছেই যাই এবং আমাদের উচ্চারণের উৎপত্তিটা ওইখান থেকেই হয়। তো এটা ভুল হবে, দ না, ব, দুই, বু, এভাবে। তারপর 8 নাম্বার মাখরাজ। আর দদের মাখরাজের ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম যে দদ এমন একটা হরফ যার উচ্চারণের স্থান থেকে সাধারণত অন্য কোনো ভাষায় কোনো ধরনের উচ্চারণ করা হয় না। এই জায়গার ব্যবহারটা এই জন্য আমাদের কাছে একটু কঠিন মনে হয়, কারণ এটা এইভাবে ব্যবহার বাংলার ক্ষেত্রে নেই। আর মাখরাজের ব্যবহারটাও একটু জটিল। তো আমরা ইনশাল্লাহ দদের উচ্চারণের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবো। 8 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, লাম। এই হরফটা আমাদের জন্য সহজ, কারণ বাংলা ল আমরা এই জায়গা থেকে উচ্চারণ করি। আর লামের ক্ষেত্রে যেটা বলা হলো যে জিহ্বার আগার কিনারা,
তো দদের মতোই জিহ্বার আগারও দুইটা দিক। জিহ্বার আগাকে আমরা এইভাবে দুই ভাগে বিভক্ত করতে পারি: ডান কিনারা এবং বাম কিনারা। তো লামের ক্ষেত্রে আমরা এই ডান বাম একত্রে ব্যবহার করব। বাকি এক্ষেত্রেও দদের মধ্যে একটু আহ, আহ, স্বাধীনতা পাওয়া যায়, যে চাইলে এক সাইডটাকে ব্যবহার করা যায়, তবে এটা আসলে আহ, স্বাভাবিক অবস্থার বিপরীত। আর লামের ক্ষেত্রে যেটা বলা হলো যে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, এখানে কিন্তু লামের উচ্চারণে আমরা আহ, দাঁতকে স্পর্শ করব না, দাঁতের গোড়া সংলগ্ন স্থানের সঙ্গে লেগে আমাদের উচ্চারণটা হবে। লামটা হলো লা, লি, লু, এল, ইল, উল। আর লামের ক্ষেত্রে আমরা জানি যে এই ইনহেরফ নামক একটা সিফত পাওয়া যায়, যার কারণে আমরা জিহ্বার আগাটাকে মাখরাজ থেকে পৃথক হওয়ার পর নিচের দিকে না ছেড়ে একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করব। তো লামের মাখরাজ আমাদের জন্য জটিল কিছু না, এর জায়গার ব্যবহারে আমরা অভ্যস্ত, সহজ আমাদের জন্য। 9 নাম্বার মাখরাজ: জিহ্বার আগা তার আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন, যেটা বাংলা ন এর মতো, না, নি, নু, আন, ইন, উন। তো লামের মাখরাজ এবং নুনের মাখরাজ প্রায় একই রকমই। তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে লামের মাখরাজের তুলনায় নুনের মাখরাজের ক্ষেত্রে আমরা তালুর একটু উপরের অংশ, অর্থাৎ জিহ্বার আগাটা যেখানে লামের ক্ষেত্রে লাগে, নুনের ক্ষেত্রে সেটা আরেকটু উপরের দিকে। আর 10 নাম্বার মাখরাজ: জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। এটাও আমাদের জন্য সহজ, আহ, বাংলা র এর মাখরাজের মতোই। তবে এখানে একটা ভুল বোঝাবুঝি যেটা হয় যে পিঠ বলতে গেলে অনেকে নিচের দিকটা বোঝায়। জিহ্বার আগার নিচের দিকটা না, আসলে র এর উচ্চারণে জিহ্বার আগার উপরের দিকটা ব্যবহার করা হয়। জিহ্বার আগার উপরের দিকটা, উপরের সাইডটা ব্যবহার করা হবে। অনেকে বলে জিহ্বাকে উল্টা করে তারপর ব, এমন না, স্বাভাবিক অবস্থাতে জিহ্বাটা যেমন থাকে এভাবেই জিহ্বার আগার পিঠটা আমরা ব্যবহার করব। র, রি, রু। আর র, লাম এবং নুন, এই তিনটা হরফের মাখরাজ কোন কোন তাজবিদের কিতাবের মাঝে এই তিনটা হরফকে একই মাখরাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ হলো এদের মাখরাজের দূরত্বটা একেবারেই কম। যে সমস্ত মাখরাজে একাধিক হরফ পাওয়া যায়, যেমন ধরেন 6 নম্বর মাখরাজ গেছে জিহ্বার মধ্যখান বা হলকের 3 মাখরাজ, তো এরা একই মাখরাজে হওয়ার পরেও এদের স্থানগত যতটা দূরত্ব, এই 3 হরফের 3 মাখরাজের ক্ষেত্রে এর দূরত্ব এর থেকেও কম। তো এই জন্য এই তিনটাকে একই মাখরাজের অন্তর্ভুক্ত করা হলেও কোনো সমস্যা ছিল না। তো লামের ক্ষেত্রে আমরা যেটা পেলাম, জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, যেটাকে কিনা তালুও বলতে পারি আমরা, সমস্যা নেই। নুনের ক্ষেত্রে জিহ্বার আগা তার বরাবর উপরের তালু, রয়ের ক্ষেত্রে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালু। আর তবে রয়ের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখা, যে পিঠ বলতে গেলে নিচের দিকটা না উপরের দিক।
র এর উচ্চারণটা হয় র, রি, রু, আর, আর, ইর, উর, এভাবে। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা এর উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো দুই দাঁত বলতে গেলে এটাকে বলা হয় সানায়া বলা হয় এই দুইটা দাঁতকে। তো এই জায়গার ব্যবহার করেও আমরা অভ্যস্ত, কারণ ত, থ, দ, ধ। তো বাংলায় এই বর্ণগুলা উচ্চারণের জন্য আমরা যে জায়গার ব্যবহারটা করি, তো আরবির 11 নম্বর মাখরাজ ওই জায়গার কথাই বলে বলে আমাদেরকে। ত, দাল, তা। তো এইখানে যেহেতু 3টা হরফ আসছে, আমাদের কথা ছিল যে আমরা একেবারেই হরফের নির্দিষ্ট জায়গাটাকে বের করার চেষ্টা করব। তো এখানেও এই 3টা হরফের জায়গাগত কিছুটা সামান্য পার্থক্য। আর তা হলো এই ত এর উচ্চারণে যেহেতু ইস্তিআলা ইতবাক আদায় করার প্রয়োজন হয়, যে কারণে জিহ্বাটা একটু পিছনের দিকে থাকতে চায়। তো এজন্য ত এর উচ্চারণে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়াকে সামান্য স্পর্শ করবে। সামনের উপরের দুই দাঁতের গোড়াকে সামান্য স্পর্শ করবে, একেবারেই ক্ষীণ। তবে এটা নিশ্চিত করতে হবে অবশ্যই যেন এমনটা না হয় যে আমরা জিহ্বার আগা দিয়ে সামনের উপরের দুই দাঁতের গোড়াকে স্পর্শ করলাম না। অবশ্যই স্পর্শ করতে হবে, কারণ এটা মাখরাজ। তো ত এর উচ্চারণটা হয় ত, তুই, পু, প, তুই, পু, এভাবে। দালের ক্ষেত্রে যেহেতু ইস্তিআলা ইতবাক সিফাত পাওয়া যায় না, তো দাল এবং তা এই এর মাঝে আসলে জায়গাগত পার্থক্যটা না করাই ভালো, কারণ এখানে পার্থক্যটা ওইভাবে হয় না বললেই চলে। তবে দালের তুলনায় তায়ে একটু স্পষ্ট করাটা সহজ হয়, বা বলতে পারি একটু উম, গোড়ার থেকে একটু নামে, কারণ এখানে যেহেতু হাম সিফত পাওয়া যায়। তো এই জন্য এখানে আমাদের আহ, জায়গা মতো পৌঁছাইতে কোনো বাধা নেই, বা এই উচ্চারণের ক্ষেত্রে আমাদের অত বেশি সতর্কতা অবলম্বন করারও প্রয়োজন হয় না। তো দাল, দা, দি, দু, আদ, ঈদ, উদ, আর তাই তা, তি, তু, আত, ইত, উত, এভাবে। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সদ, সিন, জা। এইখানে আহ, আমাদের সামনের নিচের দুই দাঁতের আহ, পেট ও আগার সঙ্গে লাগাতে হবে। আর এই দুই দাঁত আহ, আরবি উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র এই মাখরাজেই নিচের দাঁত ব্যবহার করা হয়। অন্য কোনো মাখরাজের ক্ষেত্রে নিচের দাঁতের ব্যবহার নেই। নিচের পাটি শুধুমাত্র দুইটা দাঁতই উচ্চারণের জন্য ব্যবহার করা হয়, বাকি দাঁতগুলা উচ্চারণের জন্য ব্যবহার করা হয় না। আর এখানে আহ, মাখরাজগত যথেষ্ট পার্থক্য সদ এবং জা সিনের মাঝে। সদের উচ্চারণে যেহেতু আমাদের ইস্তিআলা ইতবাক থাকে, তো জিহ্বাটা একটু উপরের দিকে দায়িত্ব বেশি। তো এজন্য আর মাখরাজে দেখলেও আমরা বুঝতে পারি যে এখানে সামনের নিচের দুই দাঁতের পেট ও আগা দুইটা জায়গার কথা বলা হলো। সদের উচ্চারণের ক্ষেত্রে আমরা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, শুধুমাত্র আগার সঙ্গে। সদের উচ্চারণে জিহ্বার আগাটা শুধুমাত্র দুই দাঁতের আগার সঙ্গে লাগবে।
আর সদের উচ্চারণে একটা বিষয়ে সতর্ক থাকা দরকার, যেন উপরের দাঁত নিচের দাঁতের সঙ্গে না লাগে। এর কারণ হলো, যেহেতু জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, তো এ অবস্থায় যদি আমরা উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে লাগাই, তাহলে জিহ্বাটা উপরের দাঁতের আগাকে স্পর্শ করবে, যে কারণে ভিন্ন মাখরাজ থেকে উচ্চারণটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আরবির এই যে মাখরাজটা, এই জায়গার ব্যবহারটাও আমরা বাংলার ক্ষেত্রে করি না। তবে এই জায়গার ব্যবহারের মাধ্যমে যে উচ্চারণগুলো হয়, এইটার কিছুটা সাদৃশ্যপূর্ণ উচ্চারণ আমরা বাংলার ক্ষেত্রে করি। এই বিষয়টা আমাদের জন্য সমস্যাকর হয়ে যায়। এটা হলো যেমন চ, ছ। তো সদের উচ্চারণে যেটা হয়, যে আমরা জিহ্বাকে উপরের তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারণ করি অনেকে। যেমন ধরেন, সদের উচ্চারণে যদি আমি জিহ্বার আগাকে সামনে তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়ে তারপর উচ্চারণ করি, তাহলে সদের উচ্চারণটা দ্বারা এমন: প, প, সই, সু। যেটা শুনলে হুবহু সদের উচ্চারণের মতোই মনে হয়। আর সদের সঠিক মাখরাজ ব্যবহার করে করলে হয় স, সই, সু। ওইটা ছিল স, সই, সু। এটা কিন্তু আমি মাখরাজ ব্যবহার করিনি। নিচের দাঁতের সঙ্গে আমার এই উচ্চারণের কোনো সম্পর্ক ছিল না। এখানে পার্থক্যটা স্বাভাবিকভাবে শুনলে বোঝা যায় না। পার্থক্য একটু থাকে। পার্থক্যটা হলো, উপরের তালুর সঙ্গে লাগাইয়ে যদি উচ্চারণ করা হয়, উচ্চারণটা সামান্য অস্পষ্ট মনে হয়। সদের উচ্চারণটা একটু অস্পষ্ট মনে হয়, যেটা সঠিক মাখরাজের ক্ষেত্রে হয় না। তো সদের উচ্চারণে আমরা যেটা জানলাম, যে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, পেটের সঙ্গে না। আর এই অবস্থায় উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে লাগাবো না। তাহলে সদের উচ্চারণ আমরা যেটা পাই, যে স, ওই, সু, আস, ইস, উস, এমন। জা এবং সিন, এই দুইটার উচ্চারণের জায়গা প্রায় একই রকম। তো এই দুইটার ক্ষেত্রে যা বলতে পারি জিহ্বার আগার থেকে একটু নিচে, সিন বলতে পারি একেবারে ওই জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের থেকে একটু নিচে, যা এর ক্ষেত্রে। আর সিনের ক্ষেত্রে বলতে পারি জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের একেবারেই পেট বরাবর, মাঝ বরাবর লাগবে। বাকি এই দুইটাকে আলাদা না করলেও সমস্যা নেই। আর যা এবং সিন যখন আমরা উচ্চারণ করব, এই অবস্থায় আমরা উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে লাগাইয়ে তারপর উচ্চারণ করতে পারি, কোনো সমস্যা হবে না। কারণ এখানে জিহ্বার আগা যেহেতু একটু নিচে থাকে, উপরের দাঁতের সঙ্গে নিচের দাঁত লাগলেও জিহ্বার আগাটা উপরের দাঁতকে স্পর্শ করার সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা এই কাজটা করতে পারি। তো জায়ের উচ্চারণটা জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজি, আজু। সিন সা, সি, সু, আস, ইস, উস, আসা, আসি, আসু। এভাবে হবে। তো এই মাখরাজে সদের থেকে যা এবং সিনের পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা আমরা অবশ্যই উচ্চারণের সময় খেয়াল রাখবো। পরবর্তীতে 13 নম্বর মাখরাজ, যেটা কিনা জিহ্বার শেষ মাখরাজ। আমরা জানতাম যে জিহ্বার 10টি মাখরাজ, যা শুরু হলো
4 নাম্বার মাখরাজ থেকে আর শেষ হলো 13 নাম্বার মাখরাজে। এই মোট 10টা মাখরাজ হলো জিহ্বার মাখরাজ। 13 নাম্বার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো এই জায়গার ব্যবহারটাও আমরা বাংলা উচ্চারণের ক্ষেত্রে করি না, তবে এটা যেহেতু একেবারেই বাহ্যিক বলা যায়, আয়না দেখলেই আমরা এই জায়গাটাকে দেখতে পারি, অনায়াসে স্পর্শ করতে পারি, আর এই জায়গার স্পর্শটা বোঝাও সম্ভব, কষ্টকর না। তবে এক্ষেত্রে পার্থক্য হলো ব এর উচ্চারণ যখন আমরা করব, জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা এইটা একই লাইন বরাবর থাকবে। যেমন ধরেন এটাকে যদি জিহ্বা ধরি, তাহলে এই উপরেরটাকে দাঁত ধরলে জিহ্বার আগাটা একেবারেই সামনের উপরের দুই দাঁতের আগা বরাবর থাকবে। এ অবস্থায় জিহ্বার আগাটা দাঁতের সীমানা অতিক্রম করে সামনের দিকে বের হবে না, জিহ্বার আগাটা সামনের দিকে বের হয়ে যাবে না। যেমনটা জাল এবং সায়ের ক্ষেত্রে হয়ে থাকে। জালের ক্ষেত্রে এটা একটু কম, সায়ের ক্ষেত্রে একটু বেশি। যেহেতু সায়ে বাতাস থাকে, এই উচ্চারণের ক্ষেত্রে আমাদের সব দিকটাই দুর্বল। সায়ের ক্ষেত্রে শুধুমাত্র জাহার সিফতটা শক্তিশালী হওয়ার কারণে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। সায়ের ক্ষেত্রে যেহেতু কোনো নিয়ন্ত্রণ নেই, তো এটা একটু বেশি সামনের দিকে আসে। জ এর উচ্চারণটা হয় জ, ওই, উ। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার থেকে সামনের দিকে চলে না আসে। জ, ওই, উ, আউ, ইউ, উ, এভাবে। আর জাল রা, রি, রু, আর, ইজ, উজ, সা, সি, সু, আস, ইস, উস। এই শেষ হলো আমাদের জিহ্বার সবগুলি মাখরাজ। এরপর থেকে আমাদের শুরু হবে ঠোঁটের মাখরাজ। তো ঠোঁটের মাখরাজ আমরা জানতাম যে দুইটা। এর প্রথমটা বা 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো এটার ব্যবহারও আমরা বাংলার ক্ষেত্রে এভাবে করি না, তবে এখানে নিচের ঠোঁটের পেট বলতে স্বাভাবিক অবস্থায় আমরা আমাদের ঠোঁট যখন মিলিত অবস্থায় থাকে, যে অংশটা বাহির থেকে দেখা যায় না, বা এটাকে আমরা বলতে পারি ঠোঁটের ভেজা জায়গা। আর বাহির থেকে যেটা দেখা যায়, দৃষ্টিগোচর হয়, এটাকে ঠোঁটের শুকনা জায়গা বলা যেতে পারে। তো ফায়ের উচ্চারণে আমাদের নিচের ঠোঁটের ভেজা জায়গার সঙ্গে আমরা উপরের দুই দাঁতকে লাগাবো। তো ফায়ের উচ্চারণটা হবে সা, ফি, ফু। আর ফায়ে যেহেতু কোনো প্রকার শক্তিশালী সিফত নেই, এজন্য এটা একেবারেই হালকা ভাবে লাগাবো। সামনের উপরের দুই দাঁতকে নিচের ঠোঁটের পেটের সঙ্গে হালকা ভাবে লাগাবো, কোনো প্রকার চাপ প্রয়োগ করব না, বল প্রয়োগ করব না। শিথিলতার সাথে ফায়ের উচ্চারণটা হবে সা, ফি, ফু, আফ, ইফ, উফ, এভাবে। তারপর 15 নম্বর মাখরাজ বা ঠোঁটের শেষ মাখরাজ, দুই ঠোঁট থেকে ওয়াও, বা, মিম উচ্চারিত হয়, বা বা মিম ওয়াও, যেভাবেই বলি না কেন তিনটা হলেই চলবে আমাদের। তো এইখানে ঠোঁটের
জায়গার পার্থক্য পাওয়া যায়। তা আমরা একটু আগেই জানলাম যে ঠোঁটের শুকনা জায়গা বা ভিজা জায়গা কোনটা। তো বায়ের উচ্চারণে আমরা বাংলা বয়ের মতো উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে স্বাভাবিক অবস্থায় লাগাইয়ে চাপ দিয়ে তারপর আমরা উচ্চারণ করব বা, বি, বু। বা এখানে আমরা বলতে পারি দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বা উচ্চারিত হয় বা, আর দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়। তো মিমের উচ্চারণ করার ক্ষেত্রে আমরা ঠোঁটটাকে হালকা একটু ভিতরের দিকে টান দিয়ে স্বাভাবিক অবস্থায় ঠোঁটের যে অংশটা বাইরে থাকে একটু ভিতরে নিয়ে, এটা খুব বেশি না, হালকা একটু ভিতরের দিকে নিয়ে তারপর মিম উচ্চারণ করব মা, মি, মু। তো বা আর মিমের পার্থক্য আমরা যেটা পেলাম যে বা হলো দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে আর মিম হলো দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে। আর ওয়াও হলো দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে ওয়া উচ্চারিত হয় ওয়া, উই, উ। ওয়াও এর উচ্চারণের ক্ষেত্রে দুই ঠোঁট গোল করা, এটা কিন্তু মাখরাজগত কারণে আমরা গোল করব। এখানে কিন্তু আমাদের আহ, কোনো প্রকার ঘাটতি থাকা চলবে না। ওয়াও এর উচ্চারণে যদি দুই ঠোঁট গোল করার ক্ষেত্রে সামান্যতম ঘাটতি থেকে থাকে, এখানে চিত্রের মাঝে যেভাবে দেখানো আছে একেবারে হুবহু এভাবেই আমাদের করা প্রয়োজন। কোনো প্রকার গোলে কমতি থাকবে না। এই ক্ষেত্রে আমরা গোলের অবস্থা বোঝার জন্য বলতে পারি যে দুই ঠোঁটের মাঝে যদি একটা আঙুল রেখে উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে লাগাই, তো এই অবস্থায় আমাদের আঙুল রাখার কারণে যতটা অংশ ঠোঁটের ফাঁকা ছিল, ওই ফাঁকাটাই আমাদের ওয়াও এর ক্ষেত্রে দরকার। ওয়াও এর উচ্চারণ হবে দ্য, উই, উ। ওয়াও এর উচ্চারণটা আমরা মাখরাজগত ভুল করি আর কি ওয়াও এর উচ্চারণে। এটা এভাবে হয় যে আমরা ওয়াও এর উচ্চারণটা ঠোঁট ঠিকই গোল করি, বাকি দেখা যায় উচ্চারণের ক্ষেত্রে হলকের একটা প্রভাব থাকে। তো হওয়া উচিত ওয়া, হয়ে যায় ওয়া, ও, আ, এরকম। উই এখানে হয়ে যায় উই, উ, ই, এমন। উ এর ক্ষেত্রে একেবারেই অনেকটা হামজার মতো উ, উ না, উ। তো যেহেতু ওয়াও এর সরাসরি উচ্চারণ করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হই আমরা কেউ কেউ, তো সেক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। ঠোঁটটাকে গোল করে আমরা যদি বায়ে জবর জের পেশ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি, আমি ঠোঁটটাকে এই অবস্থায় রেখে যদি বা জবর বা, বা এই উচ্চারণটা করতে চাই, নিজেরাই একবার পরীক্ষা করে দেখি যে বা, বি, বু, এই একই উচ্চারণটা যদি আমি ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে করতে চাই, তাহলে কেমন হয়। ওয়া, একেবারেই যেটা হয় এইটা ওয়াও এর উচ্চারণ। এইভাবে করলে ওয়াও এর উচ্চারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, একেবারেই ওয়াও এর সঠিক উচ্চারণটা পাওয়া যায়। তো যদি সমস্যা থেকে থাকে আমরা এভাবে চেষ্টা করতে পারি যে দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে বায়ে হরকতের উচ্চারণটা যেমন হয় হুবহু একই। তো এই মাখরাজের ক্ষেত্রে 15 নম্বর মাখরাজে আমরা তিনটা হরফ পেলাম, বা, মিম, ওয়াও। তো বা হবে দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে, মিম হবে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে, আর সর্বশেষ ওয়াও হবে দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে তারপর ওয়াও উচ্চারণ করব। এই শেষ হলো আমাদের ঠোঁটের দুই মাখরাজ।
তারপর 16 নাম্বার মাখরাজ, যেটা কিনা মুখের খালি জায়গা থেকে, আর তা হলো মাদের হরফ। তা আমরা জানি যে মাদের হরফ হলো তিনটা: জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। আমরা মুখের খালি জায়গা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই অবস্থাগুলোকে ঠিক রাখতে হবে। যে যখন আমরা খালি আলিফের মাদের উচ্চারণ করব, ওই সময় আমাদের জিহ্বাটা একেবারেই নিচু রেখে, ঠোঁটটাকে যথেষ্ট খোলা রেখে তারপর আলিফের মাদের উচ্চারণটা করব। যেমন ব্যা, আ। তারপর ওয়াওয়ের উচ্চারণের ক্ষেত্রে দুই ঠোঁট গোল রেখে তারপর মাত্রাকে আদায় করতে হবে। আর দুই ঠোঁট গোল রেখে তারপর দিতে হবে। যদি এমন হয় যে আওয়াজ চলমান কিন্তু ঠোঁট গোল নেই, তো সেক্ষেত্রে আওয়াজটা কিন্তু যথাযথভাবে হবে না। এটা খেয়াল রাখতে হবে। আর ইয়ার ক্ষেত্রে ঠোঁটটাকে খোলাই রাখবো, তবে ইয়ার মাদের টানটা যখন হবে জিহ্বার মধ্যখানটা একটু উঁচু রেখে আমাদের এই টানটা দিতে হবে। কারণ আমরা জানি ইয়ার মাখরাজ হলো জিহ্বার মধ্যখানে, তো এর প্রভাবটা এই টানের মাঝে থাকবে, যেটা চিত্রের মাঝেও বোঝা যায় বিষয়টা। যেমন বি, খেয়াল করলেই দেখবেন যে জিহ্বার মধ্যখানটা একটু ঊর্ধ্বমুখী হয়। তবে জিহ্বার মধ্যখানকে কিন্তু উপরের তালুর সঙ্গে লাগানো যাবে না। তো লাগাইলে তো আমাদের আওয়াজই আটকাই যাবে প্রায়। তো বি, এভাবে। তো 16 নাম্বার মাখরাজ গেল আমাদের মুখের খালি জায়গা থেকে মাদের হরফ। সেক্ষেত্রে আলিফের অবস্থাতে ঠোঁট খোলা রেখে স্বাভাবিক জিহ্বা নিচু রেখে, ওয়াওয়ের ক্ষেত্রে দু ঠোঁট গোল করে টান সম্পন্ন করব। আর ইয়ার ক্ষেত্রে ঠোঁট খোলা থাকবে, তবে দুই ঠোঁটের দূরত্বটা জবর থেকে কম। আর জিহ্বার মধ্যখানটাকে একটু ঊর্ধ্বমুখী রেখে তারপর এই টানটা শেষ করব। বা, বু, বি, এভাবে। সর্বশেষ মাখরাজ, 17 নম্বর মাখরাজ। আর এটা হলো নাকের বাসির একমাত্র মাখরাজ, যে নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। যেমন ইন্না, মিম্মা, আন্না, আংতা। তো এটা গুন্না আপনি চাইলেও নাক ছাড়া করতে পারবেন না, এখানে নাক অবশ্যই থাকবে। আর গুন্না যেহেতু একটা মাখরাজ, তো এটা অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে। আর ঠিক রাখতেও আমরা বাধ্য, কারণ নাক ছাড়া, নাকের বাসিতে নেওয়া ছাড়া আমাদের গুন্না কোনোভাবেই করা সম্ভব না। তো এই হলো আমাদের মোটামুটি ভাবে 17টা মাখরাজ। এখন আমাদের যেটা দরকার, আমাদের কিন্তু 17টা মাখরাজের ভিতর প্রত্যেকটা মাখরাজে সমস্যা না, নির্দিষ্ট কিছু মাখরাজে আমাদের সমস্যা। তো সেক্ষেত্রে দেখার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা মাখরাজে সমস্যা। তো আমাদের এগুলাকে চিহ্নিত করতে হবে যে আমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে। সমস্যা দুই ধরনের: একটা হলো আমরা যে জায়গা, ওই জায়গার ব্যবহারটাই হচ্ছে না আমাদের, ওই জায়গাটাকেই ব্যবহার করতে পারতেছি না উচ্চারণের ক্ষেত্রে। এটা হলো মাখরাজগত সমস্যা।
আর একটা হলো জায়গার ব্যবহারটা করতে পারি, কিন্তু এইটা যে অবস্থাতে হওয়ার কথা, জায়গাটাকে যেভাবে ব্যবহার করার কথা ওইভাবে পারতেছি না। এটা হলো সিফতগত সমস্যা। তো আমাদের উভয় বিষয়টাকেই চিহ্নিত করতে হবে, যে আমার সমস্যাটা জায়গাগত হচ্ছে নাকি ব্যবহারিক হচ্ছে। তো ব্যবহারিক হলে এটা কোন ধরনের ব্যবহার, ওই সিফতটাকে নির্ণয় করা। আর জায়গাগত হলে কোন জায়গার সমস্যা, মাখরাজটাকে চিহ্নিত করা। তো এইভাবে ইনশাল্লাহ আমাদের মেহনতটা করা দরকার। তো যার যেখানে সমস্যা মনে হয় ওইটাকে আমরা চিহ্নিত করে এর উপরে আলাদা সময় দিয়ে একটু চর্চা করা দরকার। তো এই মাখরাজ গুলো তো আমরা দেখলাম। তো আপনাদের ব্যক্তিগতভাবে কারো ক্ষেত্রে কোনো মাখরাজে সমস্যা কিনা, বা মাখরাজের আলোচনা তো সম্পূর্ণ হয়ে গেল, কারো কাছে কোনো অস্পষ্টতা বা কোনো প্রশ্ন রয়ে গেল কিনা? জি গালিব ভাই। ওই যে প্রথমে যে প্রশ্ন করলেন যে আপনার যে সমস্যা কিনা, সমস্যা তো মানে বেশিরভাগ সমস্যাটা তাদের ক্ষেত্রেই মনে হয়। এটা কি ঠিক করা দরকার? জি, দদ আসলেই একটা সমস্যাকর জায়গা, দদের মাখরাজটা। এখানে আমাদের অন্তত বাঙালিদের জন্য সমস্যা হওয়ারই কথা এইটা, খুব বেশি চর্চার মাধ্যমে এটাকে ঠিক করা। তো এখন কথা হলো যে বেশি বেশি উচ্চারণ করলেই ঠিক হয়ে যায় না কিন্তু। উচ্চারণটাকে আমাদের, উচ্চারণ প্রক্রিয়াটাকে বুঝতে হবে, যে আমরা দদের উচ্চারণে কোন জায়গার ব্যবহার করব ওইটাকে খেয়াল করে তারপর করা। যেমন আমি আগে একদিন বলছিলাম যে আমাদের স্পর্শটাকে বুঝতে হবে। শুধুমাত্র দদের মাখরাজ ঠিক হচ্ছে না, আমি অসংখ্য বার, হাজার বার দদের উচ্চারণ করলাম। তো এখন আমার তো মাখরাজের ব্যবহারটা হচ্ছে না, বারবার করলে তো দেখা যাবে যে উল্টা সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে ভুলটা আরো মজবুত হয়ে যায়। তো এই বিষয়টাকে আমাদের বাদ দিতে হবে। আমাদের দরকার হলো আমি কোন প্রক্রিয়ায় করব ওইটাকে বোঝা এবং ওইটার চেষ্টা করা, যে জিহ্বার গোড়ার কিনারাকে উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। তো এই ক্ষেত্রে সমস্যা একটা হয়, এক তো হইলো যে ওই জায়গাটাকে লাগাইতে পারি না, আর একটা হলো ওই জায়গাটাকে লাগাইতে পারি ঠিকই, কিন্তু যে অবস্থায় বা যে মাধ্যমে ওইখান থেকে আমাদের পৃথক হওয়া দরকার ওইটা হয় না। তো জিহ্বার গোড়া, গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, এবং ওইটাকে আমাদের শ্বাসের ধাক্কার মাধ্যমে, শ্বাসের ধাক্কার মাধ্যমে আমরা ওইখান থেকে পৃথক হব। তো শ্বাসের ধাক্কার মাধ্যমে পৃথক না হয়ে আমরা ওই ধাক্কার পূর্বেই যদি পৃথক হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই উচ্চারণটা ঠিক হবে না। যেমন ব, ব উচ্চারণটা করলাম, আমি শ্বাসের ধাক্কার মাধ্যমে এখান থেকে পৃথক হলাম। আরেকটা হলো জায়গা মতো ঠিকই থাকলাম, কিন্তু জিহ্বা গোড়ার দিকটা আগে পৃথক করলাম, আর ধাক্কার মাধ্যমে আমি পৃথক হলাম জিহ্বার আগার থেকে। তখন উচ্চারণটা দেখা যায় যে ডালের মতো হয়ে যায়। তো দদের উচ্চারণে আমাদের জিহ্বার পূর্ণ অবস্থা এটাকে ঠিক রাখতে হবে। তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করলে একটা সময় গিয়ে আমরা এর ভালো একটা ফলাফল পাবো আশা করি ইনশাল্লাহ। আর কারো কোথাও সমস্যা হয় কিনা?
বা কোনো অস্পষ্টতা বা কোনো প্রশ্ন রয়ে গেল কিনা আমাদের? আচ্ছা, মাখরাজের বিষয়টা সবার ক্লিয়ার ধরে নিতে পারি? স্যার আমার একটা সমস্যা আছে। জি জুবাইর ভাই। তো সব বলতে গেলে ঠোঁট গোল হয়ে যায়। সদ। জি। আচ্ছা, মোটা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে ঠোঁট একটু গোল হওয়ার সুযোগ থাকে, তবে চেষ্টা করতে হবে যে ঠোঁট খোলা রাখা। এক্ষেত্রে আমরা আয়না দেখে দেখে উচ্চারণ করার চেষ্টা করব। আমাদের ক্লাসে একটা ছোট আয়না রাখবো সাথে, কারণ সামনে গিয়ে যখন আমরা মস্ক করব ওই সময় আমাদের এইটার প্রয়োজন হবে। আয়না দেখে দেখে তারপর উচ্চারণ করার চেষ্টা করবেন, দেখবেন যে এটা সহজে পরিবর্তন করা সম্ভব হবে। জি ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আগামীকালকে তো আমাদের সাপ্তাহিক শেষ ক্লাস। তো আগামীকালকে আপনাদের যেটা থাকবে ওইটা হলো যে এইভাবে যদি এখনই পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। হরফ বললে আপনারা মাখরাজের বলতে পারেন। আমি হরফ জিজ্ঞাসা করব আপনাদেরকে, আপনারা আমাকে মাখরাজ শোনাবেন। মাখরাজের যে ধারাবাহিকতাটা সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো হরফের মাখরাজ বলা বা জানা। তো ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদেরকে হরফ জিজ্ঞাসা করব, আপনারা আমাকে মাখরাজ শোনাবেন। আজকে তাহলে আমাদের এতটুকুই থাকবে ইনশাল্লাহ। তো আগামী 2 দিন আমরা ইনশাল্লাহ এইগুলা নিয়েই, পিছনের বিষয় নিয়ে আলোচনা করব। তারপর ইনশাল্লাহ আগামী তৃতীয় ক্লাসে গিয়ে আমরা মস্ক শুরু করে দেব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।